যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আদালতের স্থগিতাদেশ। চলছে বিক্ষোভ। কেনেডি বিমানবন্দরে প্রবাসী বাঙালি সহ মুসলমানদের জুমার নামাজ আদায়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। শিগগিরই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এবং ভারতের পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটিং মেশিনে সমস্যার কারণে কোনো কোনো জায়গায় বিড়ম্বনার শিকার ভোটাররা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র জুড়ে সাময়িকভাবে স্থগিতের আদেশ দিয়েছেন সিয়াটলের একটি ফেডারেল আদালত। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে সারা যুক্তরাষ্ট্রেই। ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জুমার নামাজ আদায় করেন প্রবাসী বাঙালি সহ বিভিন্ন দেশের মুসলমানরা। যুক্তরাষ্ট্র থেকে শেহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুসলমানদের জুমার নামাজ আদায়ের দৃশ্য স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুক্রবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামাজের এ চিত্র স্বাভাবিক নয়। কেননা মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিমানবন্দর এলাকায় এ নামাজ আদায় করেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে নামাজের আয়োজন করে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন এবং ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব নিউ ইয়র্ক। ট্রাম্পের অন্যায় নীতিমালার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অবিলম্বে নির্বাহী আদেশ বাতিলের দাবি জানান এতে অংশগ্রহণকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে সেটা হয়তো পর্যায়ক্রমে অন্যান্য মুসলিম কান্ট্রি এফেক্টেড হতে পারে, কিন্তু আমরা চাই এখনই এটা স্টপ হোক এবং সেজন্য আমাদের এখানে আসা। এবং যেহেতু কোর্ট অলরেডি স্টে অর্ডার দিয়েছে, আমরা আশা করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই পদক্ষেপ থেকে ফিরে আসবে এবং সবাইকে অ্যাজ এ ইমিগ্রেন্ট কান্ট্রি ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম করবেন। এই দেশ হলো ইমিগ্রেন্টের দেশ। আমরাও একসময় ইমিগ্রেন্ট ছিলাম। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প যে তার যে এক্সিকিউটিভ অর্ডার, আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করতেছি এবং এটার বিরোধিতা করার জন্য আজকে আমি এখানে। একইভাবে প্রতিবাদ হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও। ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় নামাজ আদায়ের পর আয়োজিত প্রতিবাদ সমাবেশে অভিবাসী ও শরণার্থীদের স্বাগত লেখা প্লেকার্ড বহন করতে দেখা যায়। অবিলম্বে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা। ভিন্ন রকম প্রতিবাদ হয়েছে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে। সেখানে জড়ো হয়ে নেচে নেচে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েকশো অংশগ্রহণকারী। এখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছি। আমাদের ঐক্য আর সমতার প্রমাণ দিতেই আমরা এখানে জড়ো হয়েছি। আমরা ট্রাম্পকে জানিয়ে দিতে চাই আমাদের দেশে বৈষম্য, ভণ্ডামি এবং ঘৃণার কোনো জায়গা নেই। ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদ যে কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়। 7 মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতের আদেশ দিয়েছেন সিয়াটলের ফেডারেল আদালত। এই আদেশ সারা যুক্তরাষ্ট্রে প্রযোজ্য হবে। ট্রাম্পের আদেশকে রাজ্য আদালতে চ্যালেঞ্জ করা যায় না বলে এক সরকারি আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফেডারেল বিচারপতি জেমস রবার্ট এই আদেশ দেন। এর আগে আরও কয়েকটি ফেডারেল আদালত একই ধরনের নির্দেশ দেন। ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা জারির পর ওই 7 দেশের নাগরিকদের প্রায় 1 লাখ ভিসা বাতিল করা হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলমাহার্স্ট, করোনা ও জ্যাকসন হাইটসের স্টেট সিনেটর হোজে প্যারেল্টার ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সক্রিয় ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেট ককাসে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ ও প্রবাসী বাঙালিরা। সিনেটর হোজে প্যারেল্টার যুক্ত অভিবাসীদের স্বার্থ রক্ষায় কাজের সুবিধার্থে দল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানালেও অর্থ ও সরকারি পদ লাভের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় আগামী নির্বাচনে তাকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যানের কথাও জানান তারা। সে রিপাবলিকানে যোগ দিছে, যার কারণে আমাদের সিটিতে ড্যামেজ আসবে। আবার ট্রাম্পের কারণে সে সেম থিং আমাদের জ্যাকসন হাইটে সেম কন্ডিশন করবে, যেভাবে এখন মুসলমানদের উপরে হানা করছে। সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজস্ব বিভাগের আরোপ করা এই নিষেধাজ্ঞা 13 ব্যক্তি ও 12 প্রতিষ্ঠানের ওপর কার্যকর হবে, যাদের কয়েকটি চীন, লেবানন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক। পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে জঙ্গিদের সহায়তা দেওয়া মার্কিন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর শিগগিরই আইনি নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে দক্ষিণ কোরিয়ার পর জাপান সফরে গিয়ে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার করেছেন
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। 26 জানুয়ারি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে হুঁশিয়ারি বিনিময় চলে। অবশেষে শুক্রবার তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। মার্কিন রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের 13 ব্যক্তির পাশাপাশি 12টি প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, যেগুলোর মধ্যে চীন, লেবানন এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবনার লঙ্ঘন বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইরানের উপরে নিষেধাজ্ঞা দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডের শক্ত জবাব বলে মনে করে হোয়াইট হাউস। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে ট্রাম্প প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আগে থেকে থাকলেও এটিই ছিল নিষেধাজ্ঞা দেওয়ার উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগকে বেআইনি উল্লেখ করে নিন্দা জানিয়েছে তেহরান। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেয়া মার্কিন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর তারা শিগগিরই আইনি নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো দেশের জন্য হুমকি নয়, নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ইরান কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। যুক্তরাষ্ট্রের হুমকিতে দমে যাবে না ইরান। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া সফর সম্পন্ন করে শুক্রবার জাপানে যান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। জাপানি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তির আওতায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্প প্রশাসনের সময়ে প্রতিরক্ষা সহ অন্যান্য বিষয়ে টোকিও ওয়াশিংটন সম্পর্ক আরও দৃঢ় হবে বলে ম্যাটিসের সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এ সফরে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করায় উদ্বেগ জানিয়েছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থার্ড মোতায়েনের বিরোধিতা করে জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ এই অঞ্চলের অন্য দেশগুলোর কৌশলগত নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, রাখাইনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি মিয়ানমার সরকারের। রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজ পাঠালো মালয়েশিয়া। ভারতের পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট দেওয়া হবে। সকাল থেকেই পাঞ্জাবের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে কিছু কিছু জায়গায় ভোটিং মেশিনে সমস্যার কারণে ভোটাররা বিড়ম্বনার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। পাঞ্জাবে 117 আসনের প্রায় সব কটিতে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অন্যদিকে গোয়াতেও সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। 40 আসন বিশিষ্ট এই রাজ্যের বিধানসভায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এবছর রাজ্য দুটিতে রেকর্ড সংখ্যক ভোট পড়তে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। মিয়ানমারের রাখাইন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধ তদন্তে দেশটির সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কমিশনের প্রধানের সঙ্গে ফোনালাপে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এ আশ্বাস দেন। এর আগে বুধবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হওয়ার অভিযোগ তোলা হয়। এদিকে রাখাইনে ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে মালয়েশিয়া। রাখাইন পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ, গণমাধ্যমে শিরোনাম, সরকারি তদন্ত দলের কাজ চলতে থাকলেও সেখানকার রোহিঙ্গা মুসলমানদের জীবনমানের কোনো উন্নতি নেই। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গাদেরকে নিধনের অভিযোগ পুনর্ব্যক্ত করা হয়। সেই সঙ্গে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো গুরুতর অপরাধে সেনাদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবিও করা হয় সংস্থাটির পক্ষ থেকে। মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া গেছে। সেখানে অবুঝ শিশুদের উপরও অমানবিক নির্যাতন হচ্ছে। সন্তানের সামনেই তাদের মাকে ধর্ষণ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি রাখাইনে গিয়ে 200-রও বেশি মানুষের প্রত্যক্ষ সাক্ষাৎকার গ্রহণ করেছে। গত বছর অক্টোবরে রাখাইনে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতন শুরু হয়। চলমান এই সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও বাংলাদেশে পালিয়ে আসে 65,000-এরও বেশি রোহিঙ্গা। এসব ঘটনা তদন্তে মিয়ানমার সরকার একটি তদন্ত কমিশন গঠন করলেও গত মাসের শেষে কমিশনের প্রতিবেদন আটকে দেয়া হয়। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি জানতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে অং সান সু চির অবস্থান জানতে আমি তাকে ফোন করেছিলাম। তিনি আমাকে ঘটনা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই যে কোনো মূল্যে অবিলম্বে রাখাইনে সব ধরনের সহিংসতা বন্ধ হোক।
এদিকে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে মালয়েশিয়া। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানান, জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী সহ জাহাজটি এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরে হামলা চেষ্টার সঙ্গে জড়িত 29 বছর বয়সী ব্যক্তি মিশরীয় নাগরিক বলে ধারণা করছে দেশটির সরকার। শুক্রবার ফরাসি আইনজীবী ফ্রাঁসোয়া মোলিন্স সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি, তবে গেল 26 জানুয়ারি 1 মাসের পর্যটন ভিসায় তিনি দুবাই থেকে প্যারিসে আসেন বলে তথ্য পাওয়া গেছে। এই হামলায় তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার লুভর জাদুঘরের সামনে ছুরি নিয়ে হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত হন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জার্মানিতে এক তিউনিসীয়কে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তি 2015 সালে তিউনিসিয়ার বার্দো মিউজিয়ামে হামলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। তারা জানান, বুধবার এক হামলার পরিকল্পনার সময় তাকে আটক করা হয়। তিউনিসিয়ার সরকার তাকে খুঁজছে। ফ্রাঙ্কফুর্ট প্রসিকিউটর দপ্তরের তথ্য মতে 36 বছর বয়সী এ সন্দেহভাজন 2015 সালের আগস্ট থেকে জার্মানিতে আইএসের হয়ে কাজ করছে। দপ্তর থেকে আরও জানানো হয়, শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল আটক ওই সন্দেহভাজনের। এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের অপরাধে সৌদি আরবের একজন কূটনীতিককে বেত্রাঘাত ও 26 মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। দণ্ডপ্রাপ্ত কূটনীতিকের নাম বান্দের ইয়াহিয়া এ আল জাহারানি। তিনি সৌদি আরবের বেজিং দূতাবাসে নিযুক্ত আছেন। সংবাদ মাধ্যম জানায়, গত বছরের আগস্টে স্ত্রী সন্তানদের নিয়ে সিঙ্গাপুর সিটিতে অবকাশ যাপনে যান আল জাহারানি। ওই সময় হোটেলের 20 বছর বয়সী কর্মীর ওপর যৌন নিপীড়ন চালান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি। বর্তমানে আল জাহারানি 20,000 মার্কিন ডলারের বিনিময়ে জামিনে আছেন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, সিরিয়া থেকে আসা অভিবাসী ঢল ঠেকাতে একমত ইউরোপীয় নেতারা। দেশটিকে 21 কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব। ইয়েমেনের জলসীমায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার যুদ্ধজাহাজ ইউএসএস কোল ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চল জলসীমায় পৌঁছায়। এটি বাব আল মাগারি প্রণালী ও এর আশপাশে মোতায়েন থাকবে। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের আক্রমণ থেকে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দিতেই এ ব্যবস্থা বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স। চলতি সপ্তাহে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় জলসীমায় একটি সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র হাউথিরা। এরপরই মার্কিন জাহাজের নিরাপত্তায় ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র। 2000 সালে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধজাহাজটি আল কায়েদার হামলার শিকার হয়েছিল। সে সময় ইয়েমেনের বন্দর এডেনে জ্বালানি সংগ্রহের সময় পাশে বিস্ফোরক বোঝাই একটি নৌকায় বিস্ফোরণ ঘটানো হলে 17 মার্কিন নাবিক নিহত হন। নরওয়ের কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিং এর শিকার হয়েছে। এই সাইবার হামলার জন্য রুশ হ্যাকারদের দায়ী করে তাদের সতর্ক করেছে দেশটির নিরাপত্তা বিভাগ। নরওয়ের লেবার পার্টি প্রতিরক্ষা, নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও এ হামলার শিকার হয়েছে বলে জানানো হয়। নরওয়ে ও রাশিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে শুক্রবার জার্মানির কাছ থেকে 4টি সাবমেরিন কেনার আদেশ দিয়েছে দেশটি। নরওয়ের 2 জন পার্লামেন্ট সদস্যের ভিসা বাতিলের জেরে বুধবার রুশ রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে অভিবাসীদের ঢল ঠেকাতে একটি পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শুক্রবার মাল্টা আয়োজিত এক সম্মেলনে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে ইউরোপ অভিবাসীদের ঢল ঠেকাতে লিবীয় কোস্ট গার্ডকে প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে সহায়তা দেয়া এবং লিবিয়ায় নিরাপদ শরণার্থী শিবির গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে লিবীয় সরকারকে ইইউ এর তহবিল থেকে 21 কোটি 50 লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে একমত হন ইইউ নেতারা। তবে এর মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এমএসএফ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। লিবিয়া শরণার্থী শিবির নিরাপদ নয় উল্লেখ করে পরিকল্পনা কার্যকর হলে মানবতা হুমকির মুখে পড়বে বলে অভিযোগ করে তারা। রোমানিয়ায় চতুর্থ দিনের মতো দুর্নীতি বিরোধী বিক্ষোভ চলছে। কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে আদেশ জারির পর রোমানিয়া জুড়ে এই আন্দোলন শুরু হয়। গত সপ্তাহে আদেশ জারির একদিন পরই তা বাতিলের দাবিতে আন্দোলনের নামে সাধারণ মানুষ। সরকার তাদের দাবি প্রত্যাখ্যান করায় সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানীর বুখারেস্ট সহ 70টি শহরে আন্দোলন চলছে।
অংশ নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী বলছেন, সন্তানদের জন্য দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ দেশ নিশ্চিত করতে তাদের এই আন্দোলন। গণমানুষের আন্দোলনকে সরকার আমলে নিয়ে ডিক্রি বাতিল করবে, এমনটাই আন্দোলনকারীদের প্রত্যাশা। এদিকে রোমানিয়ার ন্যায়পাল দেশটির সাংবিধানিক আদালতে আদেশকে চ্যালেঞ্জ করে আপিল করেছেন। ইরানের উত্তরাঞ্চলে তুষারধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 2 জন। শুক্রবার তেহরান প্রদেশের দামাভান্দ শহরের কাছে তুষারধস হয়। এতে বরফের নিচে আটকা পড়া বেশ কয়েকজন। পরে ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে 3 জনের মরদেহ ও 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে তুষারের নিচে আটকে থাকা বেশ কিছু গাড়িও উদ্ধার করে তারা। তবে তুষারের নিচে আরো লোকজনের আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইরানের উত্তরাঞ্চলে গেল বৃহস্পতিবার থেকে তীব্র তুষারপাত শুরু হয়েছে। এতে বেশ কিছু সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বন্যায় 14 জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছে একজন। আকস্মিক বন্যায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পেরুর জনজীবন। বন্যায় এ পর্যন্ত 30,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে ভুগছে প্রায় 8 লাখ মানুষ। বৈরী পরিবেশে বাড়ছে মশার উপদ্রব। মশার কামড়ে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় 60 দিনের জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। শুরু হয়েছে পুনর্বাসন কার্যক্রম। এদিকে পেরুতে প্রচন্ড খরার পর বৃষ্টিপাত ও ব্যাপক ঠান্ডায় অন্তত 1,80,000 আলপাকা মারা গেছে। দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলীয় আওয়াজকুচো এলাকায় সম্প্রতি ব্যাপকভাবে এ পশুটি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1,500 ফুট উঁচুতে হওয়ায় কোনো ফসল জন্মায় না। তাই স্থানীয়দের জীবিকার অন্যতম মাধ্যম এ পশুপালন। সেখানকার প্রায় প্রতিটি পরিবারেই 150 থেকে 200 আলপাকা ছিল। সম্প্রতি বিরূপ আবহাওয়ার কারণে তার প্রায় 1/3 মারা গেছে। একের পর এক আলপাকার মৃত্যুতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা ওই অঞ্চলের স্বল্প আয়ের মানুষেরা। কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে। ইউরোপের শীতপ্রধান দেশগুলোতে আলপাকার পশম ও চামড়ার চাহিদা রয়েছে। ভারতের বেঙ্গালুরুর বানেরঘাট্টা ন্যাশনাল সাফারি পার্কে পর্যটকদের প্রাইভেট কারের উপর সিংহের লাফিয়ে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় পার্কের সরু রাস্তায় পর্যটকদের প্রাইভেট কারের পাশে একটি সিংহী দাঁড়িয়ে আছে। গাড়িটি এগোতে চাইলে সামনে এসে সে পথরোধ করে। এভাবে কিছুক্ষণ চলার পর সঙ্গী সিংহটি এসে উপস্থিত হয়। গাড়িটি আবারও সামনে এগুলে সিংহটি পেছন থেকে লাফিয়ে ওঠে। একটু পর সিংহটি গাড়িটি ছেড়ে দিলেও সিংহীকে পথরোধ করে এগিয়ে যেতে দেখা গেছে। ভিডিওটি পেছনের গাড়ি থেকে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শিকার করা 80টি বাজ পাখির জন্য গোটা বিমান ভাড়া করে আলোচিত হয়েছেন সৌদি আরবের এক প্রিন্স। বিমানে যাত্রীদের আসনে শক্ত করে বেঁধে রাখা পাখিগুলোকে বসিয়ে রাখা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর আলোড়ন সৃষ্টি করেছে। ল্যান্সো নামের এক অ্যাকাউন্ট থেকে এর ছবি প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে বাজ পাখিগুলোকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বহন করা হয়। মধ্যপ্রাচ্যের বিমানগুলোতে ফ্লাইটে বাজ পাখি বহন করা বৈধ, তবে এর জন্য অনেক ভাড়া গুনতে হয়। বিষয়টি আলোড়ন সৃষ্টি করলে অনেকে এর সমালোচনাও করেছেন। নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে 100 ডিমের খোসায় মোরগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন চীনের এক শিল্পী। দক্ষিণ পূর্বাঞ্চলীয় গোয়াংডং প্রদেশের ঘোয়াংঝৌ শহরে এই শিল্পকর্মের প্রদর্শনী হয়। নান্দনিক শিল্পকর্ম বিভিন্ন শহর থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে। ডিমের খোসায় মোরগের ছবি আঁকায় চীনের ঐতিহ্যের ছাপ দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান সান কাইফি নামের ওই শিল্পী। মোরগের ছবি ছাড়াও ডিমের খোসায় আরও কিছু নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। নিজে মোরগের বর্ষে জন্ম নেয়ার বিষয়টি এই শিল্পকর্মে তাকে উৎসাহ জুগিয়েছে বলে জানান কাইফি। এতে 6 মাস লেগেছে তার। চীনে এবছরকে মোরগের বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। পূর্ব ইউক্রেনে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। পূর্ব ইউক্রেনে জ্বালানি তেলের সরবরাহ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। এর ফলে সেখানকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে। এদিকে দেশটির সাম্প্রতিক সহিংসতায় একে অপরের দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সহিংসতার জন্য ইউক্রেন সরকারকে দায়ী করার একদিন পর শুক্রবার প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো এর জন্য রাশিয়াকে দায়ী করেন। 2015 সালের ফেব্রুয়ারি মাসে মিনস্ক শান্তি চুক্তি ভঙ্গ করে চলতি বছরের 29 জানুয়ারি নতুন করে সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় এখন পর্যন্ত বেসামরিক নাগরিক ও সেনা সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আদালতের স্থগিতাদেশ, চলছে বিক্ষোভ। কেনেডি বিমানবন্দরে প্রবাসী বাঙালি সহ মুসলমানদের জুমার নামাজ আদায়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ, শিগগিরই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এবং ভারতের পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটিং মেশিনে সমস্যার কারণে কোনো কোনো জায়গায় বিড়ম্বনার শিকার ভোটাররা। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে অমর একুশে গ্রন্থমেলার আজ চতুর্থ দিন। লেখক, প্রকাশক ও পাঠকের এই প্রাণের মেলার আজকের আয়োজনের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী পারমিতা হিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।